হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন স্কুলের ক্লাস 9-এর ফাইনাল এক্সামের কোয়েশ্চেন নিয়ে। তো তোমরা যারা এই পরীক্ষাটা দিয়েছো, তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও কীভাবে অ্যান্সারগুলো আমি সলভ করছি, আর তোমাদের কতগুলো ঠিক হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমরা দেখব কি বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন বয়েজ স্কুলের ক্লাস 9-এর ম্যাথামেটিক্স কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখে নাও তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। প্রথম কোয়েশ্চেন কি বলছে, যদিও তোমাদের কাছে কোয়েশ্চেন রয়েছে, আমি কোয়েশ্চেনটা প্রথমে দিয়ে দিচ্ছি, দেখতেই পাবে। আর তোমরা দেখো যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে, অ্যান্সার আমাকে কিন্তু কমেন্টে জানাবে কতগুলো সঠিক করেছে। আমি কোয়েশ্চেনটা লিখছি না, শুধুমাত্র অ্যান্সারগুলো করে দিচ্ছি, তোমাদের কাছে কোয়েশ্চেন আছে নিশ্চয়ই। তো চলো দেখে নাও। প্রথম কোয়েশ্চেনটা কি, একের দাগের একেরটা কিছু সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তো কীভাবে আমি সলভ করছি দেখে নাও। একের দাগের একেরটা যেটা রয়েছে, কোনটি মূলত সংখ্যা নয়। প্রথম কোয়েশ্চেন করেছে কোনটি মূলত সংখ্যা নয়। তো কোনটি মূলত সংখ্যা নয় কীভাবে করা যেতে পারে, একের দাগের একেরটা করছি আমি। কোনটি মূলত সংখ্যা নয়, একটা রয়েছে √16/25, √100, √50, √225। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার রাইট। একের দাগে সিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে √50কে যখন আমরা ভাঙি, তো 50কে রুট যখন ভাঙা হয় তখন কি হয় অ্যান্সার, 5√2 হয়, 5√2 হয়, তাই তো বন্ধুরা, 5√2 হয়। তাহলে এই যে √2টা থেকে যাচ্ছে, তাহলে এটা মূলত সংখ্যা নয়, অমূলত সংখ্যা। চলো দেখে নিই যে পরবর্তী 2-এর কোয়েশ্চেনটা কী বলেছে। খুব ভালো কোয়েশ্চেন, আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি তোমাদের সামনে, তোমাদের কাছে কোয়েশ্চেন আছে নিশ্চয়ই। তো দেখো কীভাবে অ্যান্সার আমি করছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 20:23, তাই তো বন্ধুরা। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। আচ্ছা, একটু পরিষ্কার করে আমি লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ক্রয় মূল্যটাকে ইংলিশে সিপি লিখছি, মানে কস্ট প্রাইস। ইস্টু বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস আমি লিখছি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। 20:23 বলেছে, 20:23 বলেছে। এবং প্রশ্ন করেছে যে শতকরা লাভ কত, শতকরা লাভ চেয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস যদি ভালো করে একটু ফলো করো, তাহলে দেখতে পাবে এখানে যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 20 টাকা হলে সেলিং প্রাইস 23 টাকা, তাহলে অবভিয়াসলি লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে? 3 টাকা লাভ হয়েছে। কেন? কারণ ক্রয় করেছে 20 টাকা দিয়ে আর বিক্রি করেছে 23 টাকা দিয়ে, তাহলে 3 টাকা লাভ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কত টাকার উপরে 3 টাকা লাভ? ক্রয় মূল্যের উপরে লাভ হয়, 20 টাকার জন্যই তো 3 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে 20 টাকার জন্য যখন 3 টাকা লাভ হয়েছে, তো সেক্ষেত্রে 20 টাকার জন্য যখন 3 টাকা লাভ হচ্ছে, আমাকে চেয়েছে শতকরা লাভ। তো শতকরা মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, শতকরা মানে 100 দিয়ে গুণ, 5×100, তাহলে সঠিক অ্যান্সার হবে 5×3 15%। তাহলে 15% হচ্ছে অরিজিনালি লাভ। কিন্তু এখানে অপশানে, কোনো অপশানে কিন্তু 15 নেই, তাহলে 15 টাকা নেই, তাহলে 15 টাকা না থাকার আনসার হয়ে যাবে ডি, রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। ডি হয়ে যাবে 2-একটা রাইট অ্যান্সার, কোনোটাই সত্যি নয় এখানে। চলো বন্ধুরা দেখে নিয়ে যাক পরবর্তী 3-এর দাগের কোয়েশ্চেনটা। 3-এর দাগের কোয়েশ্চেনটা কী বলেছে দেখে নিই, তোমরা একটু মিলিয়ে নাও 3-এর দাগের কোয়েশ্চেনটা। এক্সের কোন মানের জন্য 2⁴x ইকুয়াল টু, এই যে লিখেছে 2⁴x ইকুয়াল টু 3⁻⁻x। খুব ভালো প্রশ্ন করেছে, 3⁻⁻x সম্পর্কটা সত্য বলেছে, সত্য হতে হবে, তাই তো বন্ধুরা। তো আমি যদি অপশান চুজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথম অপশানে রয়েছে 0। দেখো বন্ধুরা, আমি যদি 0 বসাই, তাহলে 2-এর পাওয়ার 0 হয়ে যাবে, এক্সের ভ্যালু তো 2-এর পাওয়ার 0 হয়ে যাবে। এক্সের কোন মানের জন্য বলেছে, তাহলে এক্সের অপশান অনুযায়ী প্রথম অপশানটা যদি আমি 0 বসাই, তাহলে 2-এর পাওয়ার 0, আর এটা কি হবে 1/3x এদিকটা করলে। আচ্ছা, 2-এর পাওয়ার 0 মানে তো 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1 হয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে 1/3-এর পাওয়ারও 0 হবে, তাহলে 3-এর পাওয়ারও যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি বাঁ দিকে ছিল 1 সমান সমান 1/1, কারণ 3-এর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার মানে 0 মানেই 1। তাহলে দুদিকেই আমরা দেখতে পাচ্ছি 1 অ্যান্সার আসছে, তার মানে মাঝখানে সমান হচ্ছে, তার মানে বলতে পারি যে 3-এর অ্যান্সারটা হয়ে যাবে এ। কেন এ হলো দেখছো বন্ধুরা, আমি অপশান টেস্ট করে কিন্তু চেক করে দিলাম, এ হয়ে যাবে 0, কারণ দুদিকেই সমান ভ্যারিফিকেশান সত্য হচ্ছে, দুদিকেই সমান হয়ে যাচ্ছে।
চলো দেখে নিয়ে যাক বন্ধুরা পরবর্তী 4 কোয়েশ্চেনটা। 4 কীভাবে সলভ করছি তোমরা দেখবে। 4 আমি সলভ করে দেখাচ্ছি। দেখো 4 বলছে 4x প্লাস 4y, 4x প্লাস 4y, 4x প্লাস 4y, 4x প্লাস 4y ইকুয়াল টু 20, ইকুয়াল টু 20, ইকুয়াল টু 20 এবং 5x প্লাস 5y, 5x প্লাস 5y ইকুয়াল টু কত বলেছে? 5x প্লাস 5y ইকুয়াল টু 30। এইটা আমাকে প্রশ্নই বলেছে। আর বলেছে যে এই সমীকরণ দুটোর কি একটা সমাধান, নির্দিষ্ট সমাধান আছে, কোনো সমাধান নেই, অসংখ্য সমাধান আছে, কোনোটাই নয়। তো দেখো বন্ধুরা, এই ক্যালকুলেশানটা যদি আমি ভালো করে খেয়াল করি তাহলে কি পাচ্ছি? প্রথমে আমরা জানি এই প্রথমের 4টা হচ্ছে, এটা হচ্ছে A1, এটা কি বন্ধুরা? এটা হচ্ছে A1, এটা হচ্ছে কি A1-এর পরে এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে C1, আমরা তো তাই জানি। আর এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে C2, এর আমি তো জানি আমরা বন্ধুরা। দেখো বন্ধুরা, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে 4/5 মানে বলতে পারি 4/5, প্রথম ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি 4/5, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ইকুয়াল 4 আবারও 5 দেখতে পাচ্ছি, মানে B1/B2, 4/5 আবারও দেখতে পাচ্ছি। তাই তো বন্ধুরা, দেখো B1/B2 যখন আমি করছি তখন 4/5 দুটোই ইকুয়াল হচ্ছে। আচ্ছা, পরেরটা দেখি 20/30, মানে C1/C2 যদি আমি করি তাহলে 20/30, এই 20/30-এর যখন কাটাকুটি হবে তখন 0 0 চলে গেল। তাহলে দেখো বন্ধুরা, একটু ভালো করে যদি ফলো করো, এখানে 4/5 মানে A1/A2 ইকুয়াল টু 4/5 B1/B2 ইকুয়াল টু কি 2/3 হবে? এটা কিন্তু নট ইকুয়াল, কারণ 2/3 4/5 তো এক জিনিস নয়, তাই না? এক জিনিস নয়। তার মানে কি, প্রথমে A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2, তার মানে এটা সমাধানযোগ্য নয়। সঠিক অ্যান্সার হবে সমাধানযোগ্য নয়, তার মানে কোনো সমাধান নেই। বি অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার, সমাধানযোগ্য নয়। এটা অ্যাকচুয়ালি সমাধানযোগ্য নয়, তাই তো বন্ধুরা, সমাধানযোগ্য নয়। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কোনো সমাধান নেই। 4-এর অ্যান্সার হয়ে যাবে বি, রাইট অ্যান্সার হয়ে যাবে কোনো সমাধান নেই, এটা সমাধানযোগ্য নয়। চলো বন্ধুরা দেখে নিয়ে যাক, পরের অ্যান্সারটা দেখে নিয়ে যাক। 4-এর পরে কি দেখবো? 5-এর অ্যান্সারটা দেখে নিই। 5-এরটা কী বলেছে একটু দেখে নিই। 5-এরটা কী বলেছে? 5-এরটা বলেছে, দেখো বন্ধুরা, খুব ভালো প্রশ্ন করেছে, সোজা প্রশ্ন করেছে। প্রথম বলছে এফ, এরম দেওয়া আছে এফ -1/2, -1/2 এবং বলেছে ইকুয়াল টু নাকি 0, ইকুয়াল টু 0 এবং বলছে এফ এর একটি উৎপাদক হবে। এখানে এরম বলেছে এর একটি উৎপাদক হবে। দেখো বন্ধুরা, প্রথম অপশানটা যদি আমি চুজ করি, আমি অপশানগুলোকে টেস্ট করে দেখছি বন্ধুরা, আমি কিছু করছি না, অপশানটা টেস্ট করে দেখছি। 2x - 1, প্রথম অপশানটা হচ্ছে 2x - 1, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমি জাস্ট দেখবো যে এক্সের জায়গায় -1/2 হচ্ছে কি না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স, এই এক্সের জায়গায় -1/2 হচ্ছে কি না জাস্ট দেখবো, আর কিছু না। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? 2x ইকুয়াল টু বলতে পারি 1, আর x ইকুয়াল টু বলতে পারি 1/2। তাহলে কি বন্ধুরা হলো? তাহলে কিন্তু হলো না, অর্থাৎ এটা 1/2 হলো, -1/2 তো হলো না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমি কি করব? এ অপশান হলো না, বি অপশানটা দেখছি, তাহলে এটা কিন্তু হলো না। বি অপশান, এ অপশান অনুযায়ী দেখেছিলাম, এটা হলো না। এবার বি অপশানটা দেখে নিই বন্ধুরা। বি অপশানটা বলছে 2x + 1, 2x + 1 ইকুয়াল টু 0। বি অপশান অনুযায়ী, আমি অপশান অনুযায়ী কাজ চালাচ্ছি, যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন MCQ মডেল। তাহলে এক্ষেত্রে 2x ইকুয়াল টু বলতে পারি -1, আর x ইকুয়াল টু বলতে পারি -1/2। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু এক্সের জায়গায় -1/2 কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি বি অপশানটা এক্ষেত্রে রাইট অ্যান্সার, বিটা হয়ে যাবে এখানে আমার সঠিক অ্যান্সার, বি হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। চলো বন্ধুরা দেখে নিই 5-এরটার পর 6-এরটা কী বলেছে। খুব ভালো প্রশ্ন করেছে, একদম ইজি প্রশ্ন করেছে। 6-এরটা দেখে নিই। VI 6-এরটা কী বলেছে? 6-এরটা বলেছে যে log2 এরম বলা আছে যে log2 2 আর পাশে 3 ইকুয়াল টু এ, ইকুয়াল টু এ।
ওকে বন্ধুরা, এখন ওই টুটা কিন্তু পাশে নেই, প্রশ্নতে একটু ছাপা ভুল হয়ে গেছে, পায়ের গোড়ায় হতো ওটা, মানে নিচের দিকে হতো। লগ 827 এইটার মান আমাকে বার করতে হবে। লগ 827 এইটার মান আমাকে বার করতে হবে। দেখো বন্ধুরা আমি কীভাবে করছি, একদম ইজি কোয়েশ্চেন। তো আমি এইভাবে লিখতে পারি যে লগ 27টা উপরে লিখতে পারি আর নিচে লগ 8 লিখতে পারি। লগ 8 এরমভাবে আমি লিখতে পারি, তাই তো বন্ধুরা? কারণ নিচে যেটা পায়ের গোড়ায় যেটা রয়েছে সেটা নিচেই লিখতে পারি, পাশে যেটা রয়েছে সেটা উপরে লিখতে পারি। এরপরে আমি কি করতে পারি, এই লগ 27টাকে আমি তো এরমভাবেও লিখতে পারি, লগ 3 কিউব এরমভাবেও লিখতে পারি। আর একটা কি করতে পারি, লগ 8টাকে তো এরমভাবেও লিখতে পারি, লগ 2 টু দি পাওয়ার 3, তবে তো লগ 8 হয়ে যায়, তাই না বন্ধুরা? লগ 2 আমি পাশে করে দেওয়ার চেষ্টা করব, ইকুয়াল দিচ্ছি আবার। দেখো বন্ধুরা এটা আমার কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। ওকে বন্ধুরা, আমি এই পাশে করছি আবার, লগ যে এই যে সবথেকে বড় যে পাওয়ারটা রয়েছে এটা সামনে চলে যাবে, এই সবথেকে যে বড় পাওয়ারটা সেটা সামনে চলে যাবে, তার মানে কি হবে 3 লগ, আর এই পাশে 3টা বসে যাবে, 3 লগ 3, আর নিচে কি হবে লগ 3টা ছিল, তাহলে 3 লগ 2 হয়ে যাবে। সবথেকে বড় পাওয়ার সামনে চলে যায়, সবথেকে বড় পাওয়ার কোথায় চলে যায়, সামনে চলে যায়। এই 3 কেটে যাবে উপর নিচে, 3 কেটে গেল, তাহলে পড়ে রইল কি, উপরে লগ 3, উপরে পড়ে রইল লগ 3, আর নিচেই পড়ে রইল লগ 2, এটা পড়ে রইল আমার, তাই তো বন্ধুরা? দেখো বন্ধুরা প্রথমেই একটা কাজ করেছিলাম, একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে। দেখো বন্ধুরা এখানে লগ 8 পায়ের গোড়ায় ছিল, 27 পাশে ছিল, তখন আমি কি লিখেছিলাম, লগ 27টা যেটা পাশে ছিল সেটা উপরে লিখে দিয়েছিলাম, এবং যেটা পায়ের গোড়ায় বা নিচের দিকে ছিল সেটা নিচেই লিখে দিয়েছিলাম। তাহলে এই রাস্তা থেকে তো এইভাবেও আসা যেতে পারে, যেটা নিচে আছে সেটা পায়ের গোড়ায় লিখে দিলাম, আর যেটা উপরে আছে সেটা পাশে লিখে দিলাম। তাহলে এক্ষেত্রেও আমি যদি দেখি ভালো করে, যেটা উপরে আছে সেটা পাশে লিখে দেবো, আর পায়ের গোড়ায় যেটা বা নিচে যেটা রয়েছে সেটা পায়ের গোড়ায় লিখে দেবো। তার মানে আমি বলতে চাইছি এটার অ্যান্সারটা তো এরমভাবে করতে পারি, লগ যেটা পায়ের গোড়ায় রয়েছে সেটা পায়ের গোড়ায় লিখে দেবো বা নিচে লিখে দেবো, নিচেরটা পায়ের গোড়ায় লিখে দিলাম আর পাশেরটা এরম লিখে দিতে পারি, লগ 2 3। আর যদি একটু ভালো করে তাকায় তাহলে দেখো লগ 2 3 মান কিন্তু এ, তাহলে এটা সমান সমান তো এ বলতেই পারি, তাই না? এটা সমান সমান তো এ বলা যেতেই পারে। তাহলে দেখতে হবে এখন অ্যান্সারটা কিন্তু এ এলো, তার মানে এ কি কোনো অপশানে আছে? এ কিন্তু কোনো অপশানে নেই, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। 6-এর অ্যান্সার কিন্তু ডিটাই হবে রাইট অ্যান্সার। 6-এর অ্যান্সার যারা ডি করবে তাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী 7-এর কোয়েশ্চেনটা কী বলেছে। 7-এর কোয়েশ্চেনটাতে আমরা চলে যাব। 7-এর কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো কী করে করছি আমি। দেখো বন্ধুরা 7-এর কোয়েশ্চেনটা বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো বন্ধুরা? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এর থেকে সোজা কোয়েশ্চেন আর হয় না। দেখো কীভাবে বলছি আমি। এবার আমাকে প্রশ্ন করেছে এ স্কোয়ার বাই বিসি, এভাবে প্রশ্ন করেছে যে এ স্কোয়ার বাই বিসি প্লাস এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার বাই এসি প্লাস, আচ্ছা এই সিটা একটু ভালো করে পরিষ্কার করে লিখতে হবে, একটু গড়বড় হয়ে গেছে, এই যে সি প্লাস আর কি বলেছে বি স্কোয়ার বাই এসি আর সি স্কোয়ার বাই এবি, সি স্কোয়ার বাই এবি। দেখো বন্ধুরা এইটার মান আমাকে জানতে চেয়েছে, তো এর থেকে সোজা অঙ্ক আর হয় না। কেন হয় না একটু ভালো করে দেখো কীভাবে আমি করছি। দেখো বন্ধুরা এখানে একটা কথা লেখা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমি তো এক কাজ করতে পারি, এর মানও 0 ধরতে পারি, এর মানও 0 ধরতে পারি, তাই তো? এর মান 0 ধরতে পারি, বি এর মান 0 ধরতে পারি, সি এর মান 0 ধরতে পারি, তবেই না তিনটে যোগ করলে 0 হয়। চাইলে অন্য কেউ ধরতে পারে অন্য কিছু, কিন্তু সবথেকে ছোটো 0ই তো ধরা যেতে পারে, তাই না? মাইনাসেও ধরা যেতে পারতো কোনো কিছু মান, কিন্তু যদি সব কটাকে আমি 0 ধরি তাহলে তো 0 হতেই পারে। এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, তবেই তো 0 হবে। এদিকে ইকুয়াল টু 0 করলে 0 হবে। তাহলে যখনই এর মান 0, সব কিছুর মান 0, তাহলে এটার অ্যান্সার কি 0 আসবে না? অবভিয়াসলি 0 আসবে। তাহলে 0 হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। 7-এরটার অ্যান্সার হয়ে যাবে এ, রাইট অ্যান্সার। এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, রাইট। ওকে বন্ধুরা, তো 8-এরটা দেখে নাও। 8-এরটা কীভাবে করছি আমি, খুব সোজা অঙ্ক। 8-এরটা দেখে নাও কীভাবে করছি। 8-এরটা আমি এখানে করার চেষ্টা করছি। দেখো 8-এরটা কী বলেছে, একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, পরিসীমা আর উচ্চতার অনুপাত জানতে চেয়েছে। পরিসীমা আর উচ্চতার অনুপাত, দেখো বন্ধুরা পরিসীমা জানতে চেয়েছে। আচ্ছা আমি পরের একটা পেজ নিয়ে নেব, পরের পাতায় করব।
এখানে পরিসীমা ইস টু আমাকে বলেছে কি কিসের উচ্চতার অনুপাত, পরিসীমা ইস টু উচ্চতার। আচ্ছা এখানে একটু জায়গা আছে যখন এখানেই করছি দিয়ে তারপরে পরের পাতায় চলে যাচ্ছি। আচ্ছা পরিসীমা ইস টু উচ্চতা বলেছে এবং এটা বলেছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, বা 3টে যোগ করে দেবো, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হলে 3 ইন্টু একটি বাহু মানে 3 হয়ে যাবে, পরিসীমা তো 3 হয়ে যাবে। আর উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতার কি ফর্মুলা বলো তো দেখি বন্ধুরা, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার ফর্মুলা সমবাহু ত্রিভুজের, কিন্তু কথাটা আমি বলছি কারণ প্রশ্নে সমবাহু ত্রিভুজ বলেছে। আর একটি বাহু কত, 1, তাহলে 1 দিয়ে এখানে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 3:√3/2 একে √3/2, এটাই তো পাবো, √3/2, কারণ 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। এখন প্রশ্ন হচ্ছে আমাকে অপশানে কি বলেছে, অপশানে বলেছে যে 1:1, এখানে কি হচ্ছে বন্ধুরা, 1:1 হচ্ছে না, 3:1, 3:1 তো হচ্ছে না, 1:2, 1:2 হচ্ছে না, হচ্ছে কি বন্ধুরা, হচ্ছে না। তাহলে যখন হচ্ছে না তাহলে এদের মধ্যে কোনোটাই নয় অ্যান্সার রাইট অ্যান্সার, তো ডি অ্যান্সার রাইট অ্যান্সার, 8এরটার অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা এই পাতাতেই কভার হয়ে গেছে, তো 8এর অ্যান্সার হয়ে যাবে ডি। খুব ভালো কোয়েশ্চেন ছিল, সোজা কোয়েশ্চেন ছিল। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন, 9এরটা কী বলেছে দেখে নিই। 9এরটা দেখে কি বলছে, 1এর দাগের 9এরটা দেখছি, অর্ধবৃত্তের পরিসীমার ব্যাসের অনুপাত। খুব ভালো, অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্ত একটা ছবি আমি এখানে করে দিচ্ছি, এই যে অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত হয়ে গেল। এবং ছবি না করলেও চলবে, অপশানে তোমাদের সঠিক অ্যান্সারটা করতে পারলেই হবে, বোঝার জন্য আমি করছি আর কিছু না। পরিসীমা আর ব্যাসের অনুপাত, পরিসীমা আর ব্যাসের অনুপাত, তাহলে পরিসীমা ইজ টু ব্যাস, ব্যাস বয়জফলা আঁকা দন্তস্ব ব্যাস। তাহলে কি বলছে, পরিসীমার ব্যাসের অনুপাত চেয়েছে। অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি, আমরা জানি অর্ধবৃত্তের নয়, পুরবৃত্তের পরিধি হচ্ছে 2πr, পুরবৃত্তের হচ্ছে 2πr, তাহলে 2πrকে যখন 2 দিয়ে ভাগ করব তখন অর্ধবৃত্ত পাবো, 2 কেটে চলে যাবে, তাহলে πr হচ্ছে পরিসীমা। অর্ধবৃত্তের ক্ষেত্রে πr পরিসীমা, পুরবৃত্তের ক্ষেত্রে 2πr, অর্ধবৃত্তের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলে πr পরিসীমা। এবং ব্যাস চেয়েছে, ব্যাস হচ্ছে 2r, ব্যাস হচ্ছে কত, 2r। তাহলে এখানে কি কি কেটে যাচ্ছে, আর আর কেটে চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে π/2, কি পাচ্ছি, π/2। আচ্ছা পাই মানে কি, 22/7, পায়ের মান কত, 22/7, ইস টু হবে এটা, ইস টু 2। আচ্ছা 7 দিয়ে যদি দুদিকেই গুণ দিই, 7 দিয়ে যদি দুদিকেই গুণ দিই, তার মানে এদিকে কি পড়ে থাকছে, যদি দুদিকেই 7 দিয়ে গুণ দিই তাহলে 22/7 ইন্টু 7 ইস টু 2/7, এরকম হচ্ছে। 7 কেটে চলে যাচ্ছে, আর এই 2-এর সঙ্গে 22 কাটলে 11, তাহলে 11:7 সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোনো অপশানে কি 11:7 আছে, অবভিয়াসলি আছে, এ অ্যান্সার। তাহলে এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার, এ হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে বন্ধুরা চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন, 10এরটা দেখবো, মূল বিন্দু থেকে দূরত্ব চেয়েছে। খুব ভালো প্রশ্ন করেছে একটা। 10এর অঙ্কটা কীভাবে করছি দেখো বন্ধুরা, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু যখন দূরত্ব নির্ণয় করা হয় মূল বিন্দু থেকে, তখন কি করতে হয়, আন্ডাররুট, কি করতে হয়, আন্ডাররুট। আর যে দিয়েছে -5, তাহলে -5 হোল স্কোয়ার প্লাস, আর কত দিয়েছে, -12 এর হোল স্কোয়ার, তাহলে -5 হোল স্কোয়ার, তাহলে আন্ডাররুট দেবো। -5কে দুবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5×5 = 25, আর -12কে দুবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 12×12 144, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে √169। তাই তো বন্ধুরা, 4 আর 5 9, 4 আর 2 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে 13 একক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 13 একক, কোনটা আছে, সি অপশান, সি অপশান রাইট অ্যান্সার, সি অ্যান্সার রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা চলো দেখে নিয়ে যাক 11 অঙ্কটা কি বলেছে। 11টা কি বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটার মধ্যবিন্দুটি, খুব সোজা, এটা তো জাস্ট তথ্য জানা আর কিছু না। 11 অঙ্কটা বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজটার যে মধ্যবিন্দুটি সেটি পরিকেন্দ্র হয়, এটা সি অপশান হয়ে যাবে পরিকেন্দ্র, কি হয়ে যাবে, পরিকেন্দ্র রাইট অ্যান্সার, পরিকেন্দ্র রাইট অ্যান্সার হয়ে যাবে পরিকেন্দ্র। ওকে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক 12টা কি বলেছে, 12টা দেখে নিই, 12টা কি বলেছে দেখে নিই। 12টা বলেছে যে ABCD রম্বস রয়েছে, তাই তো বন্ধুরা,
ABCD রম্বস রয়েছে, তাহলে রম্বসের একটা ছবি এঁকে নিই আমি প্রথমে। ABCD রম্বস করে নিলাম, এই যে রম্বস। রম্বসের আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তোমরা একটু সুন্দর করে স্কেলে করে আঁকবে। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। আমি একটা রম্বস মোটামুটি এঁকেছি। এবার বলেছে যে সেই ABCD রম্বস নাম দিয়ে দিই ABCD, ভালো কথা। ABCD রম্বসের ACB মানে হচ্ছে, তার মানে আমাকে এরকমভাবে কাটতে হবে। এই যে ACB তৈরি হয়ে গেল। ACB কত বলেছে? 40। ACB হচ্ছে কত? আমি এখানে লিখে দিলাম 40 ডিগ্রি। ACB হচ্ছে 40 ডিগ্রি। ADB মানে হচ্ছে এরমভাবে আবার তাহলে কাটতে হবে কর্ণদ্বয়, এখানে হচ্ছে কত, এটা জিজ্ঞাসা করেছে। ADB জিজ্ঞাসা করেছে যে কত। তাহলে কীভাবে করবো বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো। ADB কীভাবে আমি বার করছি একটু ভালো করে খেয়াল করবে। দেখো বন্ধুরা, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় 90 ডিগ্রি কোণে ভাগ করে, প্রথম কথা। তাহলে কর্ণদ্বয় যদি 90 ডিগ্রি কোণে ভাগ করে, তাহলে এই কোণটা কত হবে বন্ধুরা? কর্ণদ্বয় কী করে? 90 ডিগ্রি কোণে ভাগ করে, তাহলে এটাও তো একটা 90 ডিগ্রি, তাহলে এটাও একটা 90 ডিগ্রি, তাহলে এখানটা তো 90 ডিগ্রি বানাবে, তাই না বন্ধুরা? এখানে 90 ডিগ্রি বানাচ্ছে। তাহলে যদি এই ত্রিভুজটাকে একটু ফলো করি, এই যে ত্রিভুজটা আমি দেখাচ্ছি, এই ত্রিভুজটাকে যদি ফলো করি, তাহলে এই ত্রিভুজটার তো তিনটে কোণের যোগফল 180, যার মধ্যে একটা 90 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হলো? 90 আর 40 130 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? অটোমেটিক 50 ডিগ্রি হয়ে যাবে, কারণ টোটাল 180 ডিগ্রি, তার মধ্যে এটা 90 হলে এটা 40, এটা 50, তবেই না 180 হবে। এবার যদি একটু ভালো করে ফলো করো, তাহলে দেখো এই যে আমরা তো জানি রম্বসের এই যে বাহুগুলো তো সমান্তরাল হয়, বাহুগুলো সমান্তরাল, আর সমান্তরালকে যখন কোনো সরলরেখা এরকমভাবে ছেদ করে তখন একান্তর কোণ তৈরি হয়। তাহলে একান্তর কোণ তৈরি হলে এই কোণটার মান আর এই কোণটার মান তো সমান হবে একান্তর কোণ তৈরি হলে। এইগুলো তো একান্তর কোণ, কারণ যখন দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করে, BD যেমন এখানে ছেদ করেছে, তাহলে তখন একান্তর কোণের মান সমান হবে। তার মানে এটা 50 হলে এটাও কত হবে? এটাও কিন্তু 50 ডিগ্রি, সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে যারা যারা 50 ডিগ্রি করবে তাদেরই অ্যান্সার রাইট হয়ে যাবে, একদম সঠিক হয়ে যাবে। তাহলে 12 দাগের অঙ্কটা 50 ডিগ্রি, বি রাইট অ্যান্সার হবে। এটার অ্যান্সার কী হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নিই 13 দাগের অঙ্কটা কী বলেছে। অনেক কটা কোয়েশ্চেন দিয়েছে, তো 13 দাগের অঙ্কটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 13 দাগের অঙ্কটা কী বলেছে? 13 দাগের অঙ্কটা কী বলেছে দেখে নিই। বলছে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো কত হবে অ্যান্সার দেখো বন্ধুরা, ভালো করে খেয়াল করো। 11.5 থেকে 15.5 দিয়েছে, 11.5 থেকে 15.5, কী দিয়েছে? 11.5 থেকে 15.5, তাই তো বন্ধুরা? 11.5 থেকে 15.5 এইটা আমাকে দিয়ে রেখেছে। ওকে, আচ্ছা, আরও দিয়েছে 16.5 থেকে 20.5, 16.5 থেকে 20.5। আচ্ছা, আর কি দিয়েছে? 21.5 থেকে 25.5, 21.5 থেকে 25.5। এইটা যেই দিয়েছে এটা কিন্তু ডেটা কন্টিনিউয়াসে নেই বন্ধুরা, ডেটা কিন্তু অবিচ্ছিন্ন নেই, এর কিন্তু বিচ্ছিন্ন ডেটা। কারণ কন্টিনিউয়াস ডেটা মানে কি, যেমন এখানে 15.5 দিয়ে শেষ হয়েছে আর শুরু হয়েছে কত? 16.5 দিয়ে। তার মানে ডেটা কন্টিনিউয়াস বানাতে হবে, আর ডেটাকে কন্টিনিউয়াস বানাতে গেলে কি করতে হবে? 0.5 এখানে কি করতে হবে? এই ছোটোটার সঙ্গে বিয়োগ মানে 11 হবে এটা, আর বড়টার সঙ্গে যোগ মানে এটা 15.5 ছিল, এটা 16 হয়ে যাবে। সেম টু সেম 0.5 ছোটোটার সঙ্গে বিয়োগ মানে হয়ে যাবে 16, আর ছোটোটার সঙ্গে বিয়োগ আর বড়টার সঙ্গে যোগ 20.5টা হয়ে যাবে 21। এই 21.5 ছোটোটার সঙ্গে বিয়োগ, তার মানে এখানে হয়ে যাবে 21, আর এটা হয়ে যাবে 26। এইটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এই কন্টিনিউয়াস ডেটা করার পর তোমাদের শ্রেণীদৈর্ঘ্য দেখতে হবে। 11 থেকে 16 কত শ্রেণীদৈর্ঘ্য? 5। 16 থেকে 21 কত শ্রেণীদৈর্ঘ্য? 5। 21 থেকে 26 কত শ্রেণীদৈর্ঘ্য? 5। তাহলে 5 হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 কোন অপশানে রয়েছে? সি অপশানে রয়েছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। যারা 5 করবে তাদেরই সঠিক রাইট অ্যান্সার হবে। চলো দেখে নেওয়া যাক 1 দাগের, এটাই লাস্ট কোয়েশ্চেন। খুব ভালো কোয়েশ্চেন করেছে XIV, 14 নম্বর কোয়েশ্চেন। 1 দাগে 14টা কোয়েশ্চেন দিয়েছে, দেখছো বন্ধুরা? তো খুব ভালো প্রশ্ন করেছে, 90 মার্কসের কোয়েশ্চেন, অ্যানুয়াল পরীক্ষার কোয়েশ্চেন এটা দিচ্ছি আমি 9-এর।
প্রশ্ন করেছে, কিছু ডেটা দিয়ে দিয়েছে, ডেটার পরে বলেছে তথ্যের প্রসার কত। তোমরা তো কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে কোয়েশ্চেন আছে নিশ্চয়ই। তো দেখো, আমি তবুও কোয়েশ্চেনটা প্রথমে দেখো প্রোভাইড করে দিয়েছি। তো প্রথমে কি বলেছে, আমাকে বলেছে যে তথ্যের প্রসার, প্রসার মানে কি, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। প্রসার মানে হচ্ছে কি হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট ডেটা কত আছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, 38 রয়েছে মনে হচ্ছে যতদূর সম্ভব, তোমরা দেখো একটু 38 মাইনাস লোয়েস্ট কত ডেটা আছে। দেখো বন্ধুরা 5 আমি দেখতে পাচ্ছি, তোমাদের হিসেবে কত দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই বলবে। তাহলে 38 মাইনাস 5 কত হয়, 33। তাহলে 33 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 33 যদি কেউ করে থাকে তাহলে হবে, কিন্তু অপশানে 33 নেই, কিন্তু কোনোটাই নয় বলেছে, তাহলে ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রসার মানেই হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তো এই ছিল 1 দাগের কোয়েশ্চেন। চলো 2 দাগের কোয়েশ্চেন দেখে নেবো এবার। খুব ভালো কোয়েশ্চেন করেছে 2 দাগের, কীভাবে করছে একটু ভালো করে দেখো বন্ধুরা। 2 দাগের প্রথম কোয়েশ্চেন করেছে, দেখো 2 দাগের 1 কী বলেছে। 2 দাগের 1 দেখবো আমরা, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ। দেখো বন্ধুরা, বিক্রয় মূল্যের উপরে যখন 20% লাভ বলে, কীরমভাবে করে দেখো। আমি প্রথমে ক্রয় মূল্য লিখে নিলাম, আর এদিকে বিক্রয় মূল্য লিখে নিচ্ছি। এই বিক্রয় মূল্য লিখে নিলাম, একটু লেখাটা অস্পষ্ট হচ্ছে, বিক্রয় মূল্য লিখে নিলাম। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি এখানে দুটো লিখে নিলাম। দেখো বন্ধুরা, এখানে বলেছি বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, এইগুলো তোমাদের বুঝতে হবে। বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্যকে আমি 100 ধরে নেবো, 100 ধরে নেবো। এই বিক্রয়ের উপরে 20% লাভ আছে, তার মানে এই বিক্রয়ের 100-র উপরে 20 লাভ আছে, তার মানে কি ক্রয় মূল্য 80। যেটার উপরে বলবে লাভ সেটাকে ধরে নেবে। যেমন বিক্রয় মূল্যের উপরে 20% লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরে নেবে। তাহলে ক্রয় মূল্যে 20% লাভ, তাহলে 100 থেকে 20 বাদ চলে যাবে। তাহলে ক্রয় মূল্য 80 হবে, বিক্রয় মূল্য 100 হবে। এইবার আমাদের লাভটা বের করি। লাভটা তো তোমরা বুঝতেই পারছো কত হবে। লাভটা হবে 100 মাইনাস 80, 100 মাইনাস 80, তাহলে লাভ হয়ে গেল 20 টাকা। এইবার আমাকে প্রশ্নই কি বলেছে, ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ। ক্রয় মূল্য কত বন্ধুরা, 80। ক্রয় মূল্য কত, 80। তাহলে এই 80 টাকায় লাভ কত, 20 টাকা। আর আমাকে শতকরা চেয়েছে, 100 দিয়ে গুণ, 0 2 কেটে গেলে 4 20 80 হয়, আর 4 25 100 হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 টাকা। আমাকে প্রশ্ন করেছিল যে শতকরা লাভ কত হবে, 25 টাকা লাভ হবে। যারা 25 টাকা করবে তাদের রাইট অ্যান্সার হবে। টাকাটা কিন্তু লিখতে হবে, ওকে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক 2 কী বলেছে। আমরা 2 করব। 2 দাগে 2 কী অ্যান্সার বলেছে দেখে নিই। একটি উদাহরণ লেখো যেখানে দুটো অমূল্যদ সংখ্যার বিয়োগফল একটি অমূল্যদ সংখ্যা। তাহলে দুটো অমূল্যদ সংখ্যা আছে যাদের বিয়োগফল হচ্ছে মূল্যদ সংখ্যা। দেখো দুটো অমূল্যদ সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের বইয়েরই তো কোশ্চেন। দেখো বন্ধুরা, √5 + 1 একটা হচ্ছে মূল্যদ সংখ্যা, অমূল্যদ সংখ্যা, এবং আরেকটা অমূল্যদ সংখ্যা আমি লিখব √5 - 1, এই একটা অমূল্যদ সংখ্যা আমি লিখে দিলাম। তাহলে দুটো অমূল্যদ সংখ্যার বিয়োগফল দেখো অলরেডি একটা মূল্যদ সংখ্যা হবে। তাহলে দুটো অমূল্যদ সংখ্যা কী কী, একটা √5 + 1, একটা √5 - 1। আমি যখন ব্র্যাকেট থেকে বার করব, দেখো বন্ধুরা, √5 + 1 প্লাসে মাইনাসে মাইনাস √5 এবং মাইনাসে মাইনাসে +1, এইটা করলাম। এবং দেখো -√5 + √5 কেটে গেল, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 1 আর 1 2। দেখো এই 2টা তো মূলত সংখ্যা। তাহলে দুটো অমূল্যদ সংখ্যা যাদের বিয়োগফল বলেছে নাকি একটা, যেখানে দুটো অমূল্যদ সংখ্যার বিয়োগফল একটি মূল্যদ সংখ্যা অলরেডি 2 হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের অ্যান্সারটা দেখাতে হবে, তোমরা অটোমেটিক 2 পেয়ে যাবে। চলো দেখে নিই 3 কোয়েশ্চেনটা কী বলেছে। 3 কোয়েশ্চেনটা দেখো ভালো করে বন্ধু। 3 খুবই সোজা অঙ্ক, দেখে শক্ত মনে হচ্ছে কিন্তু সোজা অঙ্ক। কীরকম অঙ্কটা, x⁻x এরম দেওয়া আছে, ইকুয়াল টু কী দিয়েছে, x⁻√7 এরম দেওয়া আছে, √7, আবার ব্র্যাকেট করা আছে, এবং ব্র্যাকেট করার পরে কি দেওয়া আছে, x এরম দেওয়া আছে। এখন বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে দেখো, এই যে x সূচকের ধারণাবলী থেকে দেওয়া হয়েছে অঙ্কটা, x⁻x এরম দেওয়া আছে। আমাকে প্রশ্ন করেছে কি, x এর মান বার করতে, x = জিজ্ঞাসা, x এর মান বার করতে বলেছে, এবং ইকুয়াল দেবো। এটা যদি মাথায় মাথায় গুণ করি, তাহলে দেখো বন্ধুরা মাথায় মাথায় তো পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে x√7 হয়ে যাবে, x√7 হয়ে যাবে, তাই তো বন্ধুরা। এবার দেখো এই যে নিচেতেও x
কী দেখতে পাচ্ছি, এই যে নিচেতেও এক্স নিচেতেও এক্স, তাহলে তো এক্স এক্স যখন সমান আছে তাহলে পাওয়ারগুলোও সমান হয়ে যাবে, তাই তো বন্ধুরা, পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তার মানে বলতে পারি এক্স রুট এক্স সমান সমান এক্স রুট 7, এটাই তো বলতে পারি। এদিকের এক্স কেটে গেল, তাহলে রুট এক্স ইকুয়াল টু রুট 7, এদিকেও রুট উঠে গেলে এদিকেও রুট উঠে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 7, দুদিকেই তো রুট উঠে যাচ্ছে, তাহলে এক্সের মান হয়ে যাবে 7, রাইট অ্যান্সার 7 হয়ে যাবে এখানটাকার রাইট অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেনটা, 4এরটা কী বলেছে দেখে নিই। আইভি 2-এর দাগের আইভি এরটা কী বলেছে দেখো, আইভি এরটা বলেছে এক্স টু দি পাওয়ার 41, এক্স টু দি পাওয়ার 41 প্লাস 41 প্লাস 41, এক্স টু দি পাওয়ার 41 প্লাস 41, একে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করবো, এক্স প্লাস 1 দিয়ে কী করবো, ভাগ করতে বলেছে। তাহলে দেখো বন্ধুরা কীভাবে করবো, এক্স প্লাস 1 দিয়ে ভাগ করার অর্থ 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে -1, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে -1। তো এক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে আমি এখানে লিখতে পারি -1-এর মাথায় 41 প্লাস 41, তাই তো বন্ধুরা, -1-এর মাথায় 41 প্লাস 41, মাইনাসকে যখন 41 বার গুণ করব বিজোড় সংখ্যা কিন্তু তখন মাইনাসই হয়, জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যেত, মাইনাসকে যখন বিজোড় সংখ্যা দিয়ে গুণ করবো, যেমন মাইনাসকে তো 41 বার গুণ করতে হবে, 41 তো বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসই হবে, যদি জোড় সংখ্যা হতো এটা 42 হতো তাহলে প্লাস হয়ে যেত। আর 1কে যখন 41 বার গুণ করবো তো একই হবে, কারণ 1কে যতবারই গুণ করি তো একই হবে, প্লাস 41 দেওয়া আছে, -1 প্লাস 41, তাহলে 40 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কী অ্যান্সার হয়ে যাবে, 40 অ্যান্সার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন 5এরটা আমরা কীভাবে সলভ করব। 5এরটা সোজা অঙ্ক আছে, দেখো বন্ধুরা, a বাই বি প্লাস বি বাই এ সমান সমান কত, a বাই বি প্লাস বি বাই এ সমান সমান বলেছে 1, আর আমাকে প্রশ্ন করেছে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো। তো সোজা অঙ্ক, তোমরা তো করতেই পেরেছো, তবু একবার মিলিয়ে নাও। দেখো বন্ধুরা, আমি যদি একে লসাগু পাকাই বা লসাগু করি তাহলে দেখতে পাচ্ছি এ বি লসাগু হচ্ছে, তাহলে এখানে বি বি কেটে গেলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এ এ কেটে গেলে বি হয়ে গেলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, উপর দিয়ে গুণ নিচে দিয়ে ভাগ ইকুয়াল টু 1, এবং একটা জিনিস দেখতে পাচ্ছি এ স্কোয়ার কোনাকুনি যদি গুণ করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ বি, তাই তো বন্ধুরা। আরও যদি এবিটাকে এধারে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ইকুয়াল টু 0 পড়ে রইল, এদিকে পড়ে রইল কত 0, কারণ এবিটাকে এধারে নিয়ে এসেছিলাম, প্লাস ছিল মাইনাসে হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা তোমরা তো জানো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই ফর্মুলা। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 0, তো 0 দিয়ে দিলাম, আর 0-এর সঙ্গে যখন কোনো কিছু গুণ হয় তখন কত হয় 0 হয়, তো 0 রাইট অ্যান্সার, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 0। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী 6-এর অঙ্কটা কী বলেছে। 6-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো বন্ধুরা মিলিয়ে নাও। 6-এরটা বলেছে log 4, খুব ভালো প্রশ্ন করেছে, তোমাদের বইয়ে থেকেই তো সবই করেছে, আর তো বইয়ের থেকেই করার নিয়ম। log 4, আবারও log 4, আবার কি দিয়েছে, আবারও log 4, বাহ, log 4, আর দিয়েছে 256, 2, 5, 6, এটা আমাকে দিয়েছে, এবং বলেছে এর মান নির্ণয় করতে হবে, তাই তো বন্ধুরা। তো মান কী করে নির্ণয় করবে, এ তো ইজি অঙ্ক তোমাদের কাছে, এগুলো তো কোনো ব্যাপারই না। তো চলো দেখে নেওয়া যাক মান নির্ণয় আমরা কী করতে পারি, একদম ইজি সোজা অঙ্ক। তো দেখো কীভাবে আমি মান নির্ণয় করছি একটু দেখে নাও, তোমরা পেরেছো নিশ্চয়, খালি মিলিয়ে নাও। এই যে log 4 যেমন আছে লিখলাম, আবার log 4 যেমন আছে লিখলাম, আবার log 4 যেমন আছে লিখলাম, আর 256টাকে কী লিখতে পারি, 4-এর পাওয়ার 4, 4-এর পাওয়ার 4 লিখতে পারি কি পারি না, একদম পারি। এই মাথার পাওয়ারটা, এই যে মাথার পাওয়ারটা সামনে চলে আসবে, কীরকমভাবে সামনে আসবে, কার সামনে আসবে দেখো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এখানে লিখবে log 4, আবার log 4, তাই তো, আর এই মাথার পাওয়ারটা বলেছে সামনে আসবে, এই যে সামনে এসে গেছে, আর log 4 যেমন আছে 4 4, এই হয়ে গেল। এবার কী করবো দেখো বন্ধুরা, এই যে log 4 4, এই যে জিনিসটা রয়েছে, log 4 4, এর ভ্যালু তো 1, কারণ পায়ের গোড়াতেও যা থাকবে পাশে যেটা থাকবে সেটার ভ্যালু তো 1 হয়, তার মানে আমি বলতে পারি যে log 4 পাশে 4, আর এটার ভ্যালু তো 1, মানে ইন্টু 1, তাই তো বন্ধুরা, এটার ভ্যালু যদি 1 হয়, তাহলে ইন্টু 1,
আমি একটু ভালো করে এখানে করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইন্টু 1, এই যে 1, তোমরা 4 একে গুণ করলে কত হয়? 4ই তো হয়। তাহলে 4 একে 4ই যখন, তাহলে 4টা আমি 4 লিখিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, দেখো তারপরে আবার দেখো, দেখো বন্ধুরা, লগ পায়ের গোড়ায় 4, আরে দেখো লগ 4 এই যে লগ 4 ভ্যালু কত? 1 হবে, ইন্টু 1 হবে, তাই না? তাহলে ইন্টু 1, আর 1 দিলে কি হবে? লগ 4 1 হবে। আর লগ 4 1-এর ভ্যালু কত? লগ 4 পাশে 1। আমার অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? লগ 4 পাশে 1 দাঁড়াচ্ছে। আর লগ 4 1-এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক 7-এর অঙ্কটা কী বলেছে। 7-এর অঙ্কটা খুব ভালো প্রশ্ন করেছে, দেখে নাও, মিলিয়ে নাও। 7-এর অঙ্কটা কী বলেছে দেখো। 7-এর অঙ্কটা বলেছে যে এবিসি এর ত্রিভুজ এবিসি বানাই। তোমরা ভালো করে সুন্দর করে বানাবে। আমি যে ত্রিভুজ এবিসি বানিয়েছি, এ বি সি, এবং তোমরা স্কেলে করে সুন্দর করে বানাবে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা মানে বিসি বাহুর মধ্যবিন্দু পয়েন্ট, এখানে আমি ডি কী লিখেছে? ডি। এই যে মধ্যমা, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এডির মাঝামাঝি পয়েন্ট হচ্ছে, এখানে আমি ই লিখে দিলাম, ই। এবার বলেছে বর্ধিত বিইকে বর্ধন করলাম, এই যে বর্ধিত বিই। এই যে এসিকে কি বিন্দুতে ছেদ করে? এফ বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করছে এখানে, এফ। এবার আমাকে প্রশ্ন করেছে এসি সমান 21, কি বলেছে? এসি সমান 21, আর এফ কত? এফ কত? মনে রাখবে বন্ধুরা, এফ সবসময় হাফ ইন্টু এসি, 1/3 ইন্টু এসি হয়, 1/3 ইন্টু এসি হয়। তার মানে অ্যান্সার হয়ে যাবে 1/3 ইন্টু 21, 3 7 21, তাহলে 7। এটা একটা লজিক আছে বন্ধুরা, তোমরা তো অ্যানুয়াল পরীক্ষা দিয়েছো, তোমরা জানো নিশ্চয়ই। আর যদি না জেনে থাকো কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো যে কী লজিকটা আছে। 1/3 ইন্টু এসি হবে, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 7 হয়ে যাবে। এফ এর ভ্যালু হয়ে যাবে 7 হবে রাইট অ্যান্সার। তার মানে আমাকে 7 সেমি অ্যান্সার করতে হবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোয়েশ্চেনটা, 8-এর অ্যান্সারটা কী বলছে দেখো। 8-এর অ্যান্সারটা বলেছে ABCD সামান্তরিক আছে। দেখো বন্ধুরা, ABCD আমি একটা সামান্তরিক এঁকে নেবো, তোমরা স্কেলে করে তো সুন্দর করে আঁকবে আমি জানি। দেখো ABCD সামান্তরিকের ABCD এই সামান্তরিক আছে, এবং বলেছে ABCD সামান্তরিকের কোণ এ আর কোণ বি হচ্ছে 3। এই যে কোণ এ আর কোণ বি কত দিয়েছে? 3:1, এটা 3, এটা 1, এরম দিয়েছে। আমাকে প্রশ্ন করেছে সামান্তরিকের কোণগুলি কত, মান কত, কোণগুলোর 4টে কোণের মান আমাকে বার করতে হবে। দেখো বন্ধুরা, আমি যদি এটাকে এক্স ধরি তাহলে 3x হবে, আর 1 মানে শুধু এক্স হবে। বিপরীত কোণগুলো তো সমান হবে, মানে এটাও এক্স হবে আর এটা 3x হবে। টোটাল 4টে কোণ কী যোগ হবে? 3x যোগ এক্স যোগ 3x যোগ এক্স, 4টে কোণের যোগফল কত? 360। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4টে কোণের যোগফল 360 হয়, তাই তো বন্ধুরা? যদি 360 হয় তাহলে টোটাল যোগ করে 3x 6x আর 2x 8x, তাহলে 8x-এর ভ্যালু 360। তাহলে 8x-এর ভ্যালু যদি 360 হয় তাহলে x-এর ভ্যালু কত? x-এর ভ্যালু 45, x-এর ভ্যালু 45। তোমরা ক্যালকুলেশন করে দেখো, x-এর ভ্যালু 45। তাহলে x-এর ভ্যালু যদি 45 হয়, এবার জাস্ট খালি মানগুলোকে বসিয়ে দাও। কীরকম মান বসিয়ে দেবো? 3x একটা কোণের মান, কোণ এ ছিল 3x, তাহলে 3x-এর মান 3 ইন্টু 45 কত হচ্ছে? 135 ডিগ্রি। কোণ বি কত? x, তার মানে শুধু 45। কোণ সি কত? কোণ সি 3x মানেই তো 135। এবং কোণ ডি মানেই হচ্ছে গিয়ে তোমার x মানে হচ্ছে 45। এইভাবে তোমাদের কিন্তু সলভ করে দেখাতে হবে, তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক, নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি আমি।
কি বলছে, এইমাত্র আমরা কত দাগের পর্যন্ত করেছি, 8 দাগের পর্যন্ত করেছি। এবার আমরা কি করব, 9-এরটা করব, IX এর 9-এর অঙ্কটা করব। তো চলো চেক করি 9-এর অঙ্কটা কীভাবে করব। একটু বড় অঙ্ক, চলো আমি চেক করে দিচ্ছি। বলছে এক্স অক্ষের উপরে এমন একটা বিন্দু নির্ণয় করো। তাহলে মনে করি বিন্দুটা হবে, বন্ধুরা একটু পরিষ্কার করে দিই। মনে করি বা ধরি বিন্দুটি কত বন্ধুরা, এক্স অক্ষের উপরে বলেছে, তো তার মানে ওয়াইয়ের দিকে যাবে না। কিছু একটা লিখি ABCDর মধ্যে A,0, কারণ ওয়াইয়ের দিকে তো যাবে না, ওয়াইয়ের দিকে 0 হবে। তাহলে তো ওয়াইয়ের দিকে গেলে তো আর এক্স অক্ষে হবে না, তখন কোনো ভেতরে চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমাকে কি বলেছে, সমদূরবর্তী। তাহলে সমদূরবর্তী করতে গেলে কি ফর্মুলা হবে, √ ফর্মুলা কি x1 - x2, x1 - x2 এর হোল স্কোয়ার। তার মানে A মাইনাস, প্রথমটা 3,5 বলেছে তো, তাহলে A - 3 এর হোল স্কোয়ার প্লাস, আচ্ছা 3টা কোথায় পেলাম, প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ 3,5, তাহলে A - 3 x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, y1 - y2 কত 5, y1 - y2 এর হোল স্কোয়ার। এটা হবে ইকুয়াল দিয়ে কি হবে, এটা গেল। আরেকটা হবে ইকুয়াল দিয়ে, আরেকটা বিন্দু আছে না, দুটো বিন্দু আছে যে, x1 - x2 এর হোল স্কোয়ার, x1 কত A মাইনাস 1,3 আছে, তাহলে 1 x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার 0 মাইনাস y2 কত 3 হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। যদি করা যায় তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। দুদিকেই তো রুট উঠে চলে যাবে। আচ্ছা দুদিকে যদি রুট উঠে চলে যায় তাহলে এখানে A - 3 হোল স্কোয়ার প্লাস -5কে 0 দুবার গুণ করবো, 0 থেকে 0 তো কোনো দাম নেই, ভ্যালু নেই, -5কে দুবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 × 5 = 25, এইটা পাচ্ছি। আর এদিকে পাচ্ছি কি, রুট তো দুদিকেই উঠে চলে গেছে, A - 1 এর হোল স্কোয়ার প্লাস -3কে যদি দুবার গুণ করি, কারণ 0-এর ভ্যালু নেই, -3কে দুবার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 3 × 3 = 9, এটা পেলাম। ওকে বন্ধুরা, তারপরে ক্যালকুলেশন দেখো, A - 3 এর হোল স্কোয়ারের কি ফর্মুলা, A স্কোয়ার মাইনাস 2AB, 2 × A × 3, 3 × 6A হয়ে যাবে, প্লাস B স্কোয়ার, B মানে 3 স্কোয়ার মানে 9, প্লাস 25, পাশে যেরকম আছে করে দিলাম। আচ্ছা এখানে কি করবো, A স্কোয়ার মাইনাস 2AB, -2AB মানে কত, -2 × A × A, 2AB প্লাস B স্কোয়ার, B মানে 1 স্কোয়ার মানে 1, প্লাস 9। দেখছো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তাহলে এরপরে ক্যালকুলেশন দেখে নাও কীভাবে করবো। দুদিকেই A স্কোয়ার আছে, কেটে চলে গেল, তাহলে এদিকে পড়ে রইল -6A, দুদিকেই তো A স্কোয়ার আছে, এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, -6A, আর এদিকে হয়ে যাচ্ছে গিয়ে তোমার প্লাস 25 আর 9 34, আর -2A প্লাস 10, এরমই তো হচ্ছে। এবার -6A আর -2A যদি এদিকে আসে তাহলে -4A হয়ে যায়, আর 34টাও দিকে চলে গেলে পরে -24, তাহলে মাইনাস মাইনাস কেটে চলে গেল, এর ভ্যালু কি হয়ে যাবে 24/4, 24/4, 4 6 24, কারণ 24-এর সঙ্গে 4টা ভাগে হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6। প্রশ্ন কি ছিল, প্রশ্নটা ছিল বিন্দুটা বার করতে হবে, বিন্দুটা মানে এর মান তো 6, তাহলে বিন্দুটা হয়ে যাবে 6,0। এই যে A,0 ছিল, অ্যাকচুয়ালি ওটা হয়ে যাবে 6,0, কারণ এর জায়গায় 6 বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 6,0। এটা হচ্ছে বিন্দু। এইভাবে তোমাদের সলভ করতে হবে। ওকে বন্ধুরা, দেখে নাও পরবর্তী অঙ্কটা কী বলেছে। আচ্ছা পরবর্তী একটা পেজ নিয়ে নিই, কয়েকটা আছে বাকি আর, 10এরটা কী বলেছে দেখো বন্ধুরা, 10এরটা খুব ভালো প্রশ্ন করেছে, 10এরটা খুব নলেজেবল কোয়েশ্চেন। বলেছে একটি সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি এবং 12 সেমি। যদি ছোট বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব 12 সেমি হয়, তবে বড় বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে। এখানে তোমাদের একটা তথ্য জানতে হবে। কি বন্ধুরা, ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য, তথ্যটা হচ্ছে ক্ষুদ্রতর
বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য ইন্টু ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, ইন্টু ক্ষুদ্রতর বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। একটু লেখাটা অস্পষ্ট হচ্ছে বন্ধুরা, তো তোমরা একটু শুনে নিয়ে লিখে নিও। ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য ইন্টু ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু বৃহত্তর বাহুর দৈর্ঘ্য, বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ইন্টু বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই তথ্যটা তোমাদের জানা দরকার, ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য ইন্টু ক্ষুদ্রতর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের মধ্যে দূরত্ব ইকুয়াল টু বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ইন্টু বৃহত্তর বাহুদ্বয়ের, মানে যে দুটো বাহু রয়েছে তাদের মধ্যে দূরত্ব। তাহলে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে এখানে? 12 সেন্টিমিটার, তাহলে এখানে 12 লিখব। আর ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্বকে কিছু বলা আছে? হ্যাঁ, ছোট বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে 12 সেন্টিমিটার। মাঝখানে ইকুয়াল দেবো। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত বন্ধুরা? বৃহত্তর বাহুর দৈর্ঘ্য 15 সেমি ইন্টু বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা জানতে চেয়েছে, তাহলে আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স লিখে নিচ্ছি। তোমরা এরমই লিখে রাখবে যে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। কাটাকুটি করি, 3-এর নাম তাই 5, 3-এ 15 আর 3, 4-এ 12। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? 4 12 48, এদিকে দাঁড়াচ্ছে 48 ইকুয়াল টু 5 ইন্টু এক্স। 5টা যদি এদিকে চলে আসে তাহলে হয়ে যাবে 48/5। কী হয়ে যাবে? 48/5, 48/5। 48কে 5 দিয়ে ভাগ করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু দাঁড়িয়ে যাবে 5 9 45 6 30। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা সেমি। এটা যদি কেউ করতে পারো তাহলে অ্যান্সার রাইট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার যদি কেউ করতে পারো। 2 নম্বর অটোমেটিক পেয়ে যাবে। চলো দেখে নিই দেখ পরবর্তী কোয়েশ্চেন। 11টা কোয়েশ্চেন দেখো বন্ধুরা, আর খুব বেশি নেই। 11 দাগের অঙ্কটা আমরা চলে যাব। 2-এর দাগের 11 দাগের কোয়েশ্চেনটা, 2-এর দাগের 11 কি বলছে? একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত আমাদেরকে বার করতে বলেছে। খুব ভালো প্রশ্ন করেছে একটা। তো কিভাবে আমরা অ্যান্সার করতে পারি তোমরা একটু দেখে নেবে, সুন্দর করে দেখে নেবে যে কীভাবে আমি অ্যান্সারটা করছি। ওকে বন্ধুরা, তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, প্রথমে আমরা দেখব ব্যাস রেশিও, আর কিসের দৈর্ঘ্য? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র। ওকে বন্ধুরা, এই যে বর্গক্ষেত্র, এই দুটো জিনিস আমি লিখে দিয়েছি, ব্যাস আর বর্গক্ষেত্র। এখন বৃত্তের ব্যাস কত জানি আমরা? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, এরা দুজনেই সমান বলছে, এরা দুজনেই বলছে সমান। আচ্ছা, ব্যাস যদি 2r হয়, ব্যাস তো 2r, ব্যাসার্ধ r, তাহলে বর্গক্ষেত্রের বাহুও তো 2r, বাহুও 2r। এবার আমাকে বলেছে পরিসীমার অনুপাত, পরিসীমা, এই পরিসীমা মানে পরিধি, বৃত্তের যে পরিধি 2πr, এবং বর্গক্ষেত্রের পরিধি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 2 8r, কারণ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তবে না পরিসীমা বেরোবে। এবার 2-এর সঙ্গে কাটাকুটি করলে 4 2 8, আর কেটে চলে গেল, তার মানে অ্যান্সার হয়ে যাবে π/4। এটাকে আরও কেউ ছোটো করতে পারো চাইলে। পায়ের মান কত? 22/7, তাহলে 22/7 কাটাকুটি করলে 2 2 4, 11 2 22, এরমভাবেও করতে পারো। 11/7/2 আরও করতে পারো। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে এইভাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 11/7/2। আরও 7 দিয়ে কাটাকুটি করতে পারো, গুণ করতে পারো, তাহলে 11/14 হবে। এটা যদি কেউ করো তাও হবে, আবার কেউ যদি 11/14 করো তাও হবে। সঠিক অ্যান্সার অনেক রকম হতে পারে। π/4 করলেও রাইট অ্যান্সার, 11/2 করলেও রাইট অ্যান্সার, এগুলো সব রাইট অ্যান্সার। যে এদের মধ্যে এই কটার মধ্যে কেউ যদি একটা করো
তাহলে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেখে নিই যে পরবর্তী কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন নাম্বার, খুব ভালো প্রশ্ন করেছে 12, 2 দাগের আর মাত্র 2টি কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12 কী বলেছে একটু ভালো করে দেখে নিয়ে যাক বন্ধুরা। খুব ভালো প্রশ্ন করেছে, শ্রেণী সীমা দিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, আর পরিসংখ্যা দিয়েছে, আপেক্ষিক পরিসংখ্যা। আমি লিখে দিচ্ছি এটা, শ্রেণী সীমা, শ্রেণী সীমা। আচ্ছা, এবার একটা বলে দেওয়া আছে পরিসংখ্যা, এখানে কিন্তু ক্রমযৌগিক দেওয়া আছে, পরিসংখ্যা। আর একটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যাটা জানতে চেয়েছে। তোমরা একটু ভালো করে লিখে নেবে বন্ধুরা, ঠিক আছে? লেখাতে একটু অসুবিধা হচ্ছে আজকে, যাই হোক। তো শ্রেণীর সীমা হচ্ছে 70 থেকে 74, 70 থেকে 74 এরম দেওয়া আছে বন্ধুরা। 75 থেকে 79, 75 থেকে 79, 80 থেকে 84, 80 থেকে 84, আর দেওয়া আছে 85 থেকে 89, 85 থেকে 89, এবং বলা আছে পরিসংখ্যা লেখা আছে 3, 4, 5, 8, 3, 4, 5, 8। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা এটা পরিসংখ্যা নয়, এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কেননা তোমরা দেখেই বুঝতে পারছো ক্রমশ বাড়ছে, 3-এর পর 4 হয়েছে, 4-এর পর 5 হয়েছে, 5-এর পর 8 হয়েছে, মানে ক্রমশ বাড়লে পরে সেটাকে পরিসংখ্যাতে ফেলা যায় না, সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে যায়। তো এটাকে আপেক্ষিক পরিসংখ্যা কী করে বার করবো বন্ধুরা? তো দেখো প্রথমে কীভাবে করছি, 3 যেমন আছে, 3টা আছে, এটাকে এই 3ই লিখে দেবে। ওকে বন্ধুরা, এরপরে কি করবে দেখো, ওই 3-এর সঙ্গে কত দিলে 4 হয়, মানে আমি বলতে চাইছি দেখো বন্ধুরা, এই 3-এর সঙ্গে কত দিলে 4 হয়, 1 দিলে, তাহলে 1 লিখে দেবে। ওকে বন্ধুরা, এইটা কিন্তু তোমরা করবে, 3-এর সঙ্গে কত দিলে 4 হয়, 1 দিলে 4 হয়। কিংবা তোমরা এই জিনিসটা ফলো করবে, সবথেকে ইম্পর্টেন্ট আমি বলবো এক্ষেত্রে, এটা করো না, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে, তোমাদের অ্যান্সার মিলবে না। তো তোমরা করবে কি দেখো বন্ধুরা, এই 3টা প্রথমে আছে দেখে দেখে লিখে দেবে। 3-এর সঙ্গে কত বিয়োগ করলে 4 হয়, 1, 4-এর সঙ্গে কত দিলে 1, 5-এর সঙ্গে কত দিলে 8, 3। এইটা হয়ে যাবে কিন্তু আপেক্ষিক পরিসংখ্যা, কারণ আপেক্ষিক পরিসংখ্যা মানে অরিজিনালি পরিসংখ্যা যেটা। ওকে বন্ধুরা, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কিন্তু পরীক্ষায় কোনো বাক্স করবে না, এইভাবে করে দেবে, অ্যান্সারটা হবে 3, 1, 1, 3, এইভাবে অ্যান্সারটা হবে। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী এবং 2-এর দাগের লাস্ট অঙ্ক। 2-এর দাগের লাস্ট অঙ্ক কী বলেছে একটু দেখে নিই বন্ধুরা। 2-এর দাগের লাস্ট অঙ্ক মানে হচ্ছে x 3টে, সম্ভবত x 3টে। দেখো বন্ধুরা কী বলেছে, বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান হচ্ছে 44, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ আর নিম্ন সীমা কত তা নির্ণয় করো। তো কীভাবে তোমরা সলভ করবে, খুব ইজি অঙ্ক। মনে করি নিম্ন সীমা x, আর নিম্ন সীমা যদি x হয় তাহলে ঊর্ধ্ব সীমা কত হবে, ঊর্ধ্ব সীমা হবে, দেখো বন্ধুরা, ঊর্ধ্ব সীমা হবে x+10। তোমরা বলবে যে কেন, তার কারণ হচ্ছে 10 শ্রেণী দৈর্ঘ্য, তাই জন্য x+10, ওই জন্য। এখন মধ্যবিন্দু বার করার কি ফর্মুলা বন্ধুরা, মধ্যবিন্দু ফর্মুলা হচ্ছে x+10, মানে যেখানে নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা দুটোকে যোগ করব, নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব, নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো, মধ্যবিন্দু পাবো। কি পাবো, মধ্যবিন্দু। আচ্ছা, মধ্যবিন্দু পেতে গেলে তাহলে 2x+10/2, এবং যদি আরও একটু ক্যালকুলেশন করি, 2 কমন চলে গেলে x+5/2। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কেটে চলে যাচ্ছে, তাহলে মধ্যবিন্দু পেলাম x+5 আমাদের হিসেব অনুযায়ী। কিন্তু বইয়ে বলে দিয়েছে মধ্যবিন্দু 44, তার মানে ইকুয়াল দিয়ে বসাতে হবে, x+5 = 44। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 5টা ওদিকে চলে গেলে পরে 39, তাহলে x এর ভ্যালু 39। x কাকে ধরা হয়েছিল, নিম্ন সীমাকে, তাহলে নিম্ন সীমা 39, ঊর্ধ্ব সীমা কত, x+10, মানে 39 + 10 49। দেখো বন্ধুরা, তোমরা যদি এইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, অটোমেটিক মধ্যবিন্দু পেয়ে যাবে। তাহলে আমাকে প্রশ্ন করেছিল নিম্ন সীমা উচ্চ সীমা কত, নিম্ন সীমা 39, উচ্চ সীমা হয়ে যাবে 49। দুটোকে যোগ করো, দেখো বন্ধুরা তোমরা কিন্তু অটোমেটিক 44 পেয়েই যাবে। তো 40 আর 30 70, 9 9 18, 88 ভাগিত 2 44 পেয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার 39 আর 49 হবে। এই ছিল তোমাদের 1-এর দাগ আর 2-এর দাগের শর্ট কোশ্চেন সলিউশন।
তোমরা যদি বলো আমি বড় কোশ্চেনের সলিউশন করে দেবো, তোমরা তাহলে কমেন্টে জানাবে, তোমরা মিলিয়ে নাও তোমাদের কত ঠিক হয়েছে, তোমাদের কিছুদিন বাদেই রেজাল্ট বেরোবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এখানেই শেষ করছি ভিডিওটা, ওকে বন্ধুরা, আজকের মতো ওকে বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।